কোচবিহার ডাইনেস্টি 1515 থেকে 1949 সময়কাল। অজানা ইতিহাসের সাক্ষী থাকতে আপনিও পৌঁছে যেতে পারেন কোচবিহার রাজবাড়ি। মহারাজা বিশ্বসিংহ কামতেশ্বর রাজ্যটি প্রতিষ্ঠা করেন। পরে তার পুত্র নরনারায়ণ ও সেনাপতি চিলারায়ের সময়ে রাজ্যটি উন্নতির চরম শিখরে পৌঁছায়। এই সময়েই শঙ্করদেব কোচবিহারে বৈষ্ণব মতবাদের প্রচার করেন, যা সাংস্কৃতিক নবজাগরণ এনেছিল। উত্তর পূর্ব ভারত ও বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিসাবে পরিচিত এই কোচবিহার। বারবার বহিঃশত্রুর আক্রমণ হয়েছে রাজ্যটির উপর, কিন্তু তারপরেও রাজ্যটি তার গরিমা অক্ষুণ্ণ রেখেছিল। মুঘল ও ভুটান অনেক প্রয়াস করেও রাজ্যটিকে অধিকার করতে পারেনি। শেষ পর্যন্ত 1773 সালে কোচবিহার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করদ রাজ্যে পরিণত হয়। এই রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন জগদ্দীপেন্দ্র নারায়ণ। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, যিনি আধুনিক কোচবিহারের স্থপতি হিসাবে পরিচিত। ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত কোচবিহারের বর্তমান রাজবাড়িটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালেই তৈরি হয়। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি নির্মিত। ইট নির্মিত ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলী দ্বারা গঠিত দোতলা এই ভবনটি আয়তনে প্রায় 51,309 বর্গফুট। রাজবাড়ির সামনে রয়েছে এক প্রশস্ত চওড়া রাজপথ, যার দুই ধারে নানা রকমের গাছের সম্ভার দেখতে পাওয়া যায়। ভিতরে একটি ছোট্ট সুন্দর সুসজ্জিত উদ্যান রয়েছে এবং একটি পুকুর রয়েছে, যেখানে মাছ ছাড়াও কচ্ছপ দেখতে পাওয়া যায়। রাজা বিশ্বসিংহের বংশধররা দীর্ঘ 400 বছর ধরে এই অঞ্চলে শাসন করেছেন এবং কোচবিহারের সামাজিক, সাংস্কৃতিক ও স্থাপত্যে গভীর প্রভাব বিস্তার করেছেন। 1947 সালে স্বাধীনতার পর 1949 সালের 28শে আগস্ট কোচবিহার রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতের সাথে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করেন এবং 12ই সেপ্টেম্বর 1949-এ ভারত সরকার এর পূর্ণ প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করে। 1950 সালের 19শে জানুয়ারি কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। কোচবিহার রাজপ্রাসাদ বর্তমানে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত ও সংরক্ষিত, যা বর্তমানে একটি জাদুঘর হিসাবে পর্যটকদের জন্য উন্মুক্ত এবং ভারত সরকারের রক্ষণাবেক্ষণাধীন রয়েছে। 2002 সালে এটি জাদুঘরে রূপান্তরিত হওয়ার পর এখানে 8টি গ্যালারিতে রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তৈলচিত্র, অস্ত্র এবং প্রাচীন আমলের ফটোগ্রাফ রয়েছে। আর রয়েছে প্রস্তর নির্মিত পুরনো যুগের বিভিন্ন দেবদেবীর মূর্তি। 128 ফুট উঁচু দরবার হল, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও রয়েছে লাইব্রেরি, তোষাখানা ও অস্ত্রাগার। শুক্রবার করে এই মিউজিয়ামটি বন্ধ থাকে। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা নিষিদ্ধ। মিউজিয়ামে ঢোকার জন্য 25 টাকা করে পার হেড এন্ট্রি ফি লাগে। সামনে যে দেখতে পাচ্ছেন, কোচবিহারের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগর দিঘি এটি। মহারাজা হিতেন্দ্র নারায়ণ কর্তৃক খনন করা হয়েছিল এই ঐতিহাসিক দিঘিটি। এটি শহরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সামনে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন বাড়ি। 1889 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার শহরের কেন্দ্রস্থলে নির্মাণ করেন এই মদন মোহন বাড়ি। রাজমাতা নিশিময়ী দেবী 1890 সালে মদন মোহন বাড়ি উদ্বোধন করেন।
এখানকার প্রধান দেবতা হলেন ভগবান মদন মোহন অর্থাৎ কৃষ্ণ। এছাড়াও মা কালী ও মা ভবানীর মূর্তি রয়েছে। এখানকার সবচেয়ে বড় উৎসব হলো রাস উৎসব। এই সময় এখানে বিশাল মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 9টায় খোলা হয় এবং রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। এই মন্দিরটি কোচবিহারের রাজ পরিবারের কুলদেবতা হিসাবে দীর্ঘকাল ধরে পূজিত হয়ে আসছে, আর বর্তমানে মদনমোহনজি কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর। সামনে এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, রাসমেলার সময় এই মন্দিরগুলোতে শ্রীকৃষ্ণ লীলা থেকে বিভিন্ন রকমের মূর্তি স্থাপিত করা হয়। মন্দির চত্বরটি বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এখানে এলে মনের এক আলাদা প্রশান্তি লাভ হয়। কোচবিহারের এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থানই নয়, এটি কোচবিহারের প্রাচীন সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। কোচবিহারে এলে এখানকার স্থানীয় বাজার থেকে শপিংও করতে পারেন। এখানকার বিখ্যাত বেতের তৈরি বিভিন্ন সামগ্রী আপনাদের মন কাড়বে। এবারে বলি কিভাবে কোচবিহারে আসবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন ধরে পৌঁছে যান নিউ কোচবিহার রেল স্টেশন। সেখান থেকে অটো বা টোটোতে 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান কোচবিহার বাস স্ট্যান্ড। এখানে 200 মিটার ব্যবধানের মধ্যেই রয়েছে সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড। এর যে কোনো একটিতে নেমে 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যান রাজবাড়ির সিংহদুয়ারে। আজ তবে এই পর্যন্তই। গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ। আবার ফিরবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উত্তরকন্যার গল্প। ধন্যবাদ।